বাড়ি থেকে অনেকক্ষণ আগেই আমরা বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি হচ্ছে উত্তরবঙ্গ। 15-20 নাগাদ বেরিয়েছি, এখন বাজে 8:40। এই মুহূর্তে আমি আছি লেক টাউন ক্লক টাওয়ারের সামনে। এখান থেকে হচ্ছে বিরাটি দিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে যাব। কল্যাণী এক্সপ্রেসের ওখানে কাছড়াপাড়া থেকে ডান দিক ঘুরে যাবো। অ্যাকচুয়ালি 6 লেন কল্যাণী এক্সপ্রেস ওয়েতে উঠে পড়েছি। এখান থেকে সোজা যাব কাছড়াপাড়া। কাছড়াপাড়া রোড ধরবো, কাছড়াপাড়া রোড ধরে বড় জাগুলি হয়ে কৃষ্ণনগর, ঠিক আছে। কিন্তু এবারে কৃষ্ণনগরে স্টপ দেব না, তার কারণ হচ্ছে আমি বাড়ি থেকে ভালোভাবে খেয়ে বেরিয়েছি। কারণ আমি দেখে নিয়েছি যে আমাকে মিনিমাম 10-12 ঘন্টা রাইড করতে হবে, মানে আমি ওই টাইমে আর কিছু খেতে পাবো না, ঠিক আছে। কারণ পুরো টাইমটা রাতের বেলা হবে, আর রাতের বেলায় আমি কোথায় খেতে দাঁড়াবো। তাই জন্য আমি আগেই বাড়িতে ভালোভাবে খেয়ে রেডি হয়ে একেবারে বেরিয়েছি, যাতে করে আমাকে রাস্তায় কোথাও আর খাওয়ার জন্য দাঁড়াতে না হয়। সেকেন্ড হচ্ছে আমি সকাল হতে হতে আসি শিলিগুড়ি ঢুকে যেতে পারি, তো শিলিগুড়িতে ব্রেকফাস্ট হবে, কিংবা মোট কথা ভোর হওয়ার আগে তো আমি কোথাও খেতে দাঁড়াবো না। কারণ একে রাস্তাঘাটের খুব বাজে অবস্থা এখন, তো সেই কারণে মুর্শিদাবাদ মালদা জায়গাগুলো খুবই বিচ্ছিরি অবস্থা। তো এখানে তো দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না। আমি মুর্শিদাবাদ ঢোকার আগে আমার বাইকে যা তেল থাকবে আমি তার উপর আবার ফিউল আপ করে নেব, যাতে করে আমি যতটা পারবো লং ট্রেনে বেরিয়ে যেতে পারি। ঝড় উঠেছে, গাছগুলো কতটা বুঝতে পারছো, ওই যে বালির, এটা তো আশা করি ক্যামেরাতে ধরা গেছে। এই ঝড় উঠেছে রাত্রিবেলা, কানা রাত, ঠিক আছে। রাত 3টে বাজতে যায়, 3টে বাজতে 10 মিনিট বাকি। সেই অবস্থায় আমি বাইক নিয়ে ডালখোলা বাইপাসের ওপর দিয়ে এই রাতের বেলা এইভাবে যাচ্ছি, আর ভালো গান শুনতে শুনতে। ওফ, মানে জাস্ট আমার রাইডটা তো জমে উঠেছে। সামনে না দেখো পুরো অন্ধকার, কেউ নেই। আমার পেছনে শুধু একটা লরি আছে, সামনেটা দেখো কেউ নেই, কেউ নেই। এখান থেকে রায়গঞ্জ আর 27 কিলোমিটার, আর হচ্ছে মিরিক যেতে 230 কিলোমিটার, 5 ঘন্টা লাগবে দেখাচ্ছে। কাল সন্ধে 8টা থেকে বাইক চালাতে চালাতে এখন এসে হালকা হালকা ভোরের আলো দেখা যাচ্ছে। এরকম ভোর হওয়ার সাথে সাথে আমরা উঠে পড়েছি ইসলামপুর বাইপাস, আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন 110 কিলোমিটার বাকি, আর শিলিগুড়ি এখান থেকে 75 কিলোমিটার। এখন বাজে 5:10, আর আমরা রাইড করে ফেলেছি 510 কিলোমিটার। রাস্তাটা কিন্তু বেশ ভালো, চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, আমার তো বেশ ভালোই লাগছে যেতে। ও, আমার এই পিঠের ব্যাগে যেগুলো কি আছে সেগুলো হচ্ছে একটা হাইড্রেশন ব্লাডার, গাড়ির ডকুমেন্টস, আমার ডকুমেন্টস, আর মানি ব্যাগ, ফোন, আর হচ্ছে
ঠাকুরের কিছু বই, তার মধ্যে হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। জাস্ট এই অপরূপ দৃশ্যটা দেখো, ওদিকে সমতল আর এইদিকে পাহাড়। Blinding lights, lost in your eyes, feeling the pressure. You and I, spending the night, chasing forever. For you, oh no, I'd be your one and only. Don't let me go, don't leave me lonely. Say you'll stay. এই সুন্দর দৃশ্য দেখতে গিয়ে তো এখানে রাস্তা গাছ পড়ে আছে, যাবে কি করে? আমি বা যাবো কি করে? কি হলো? এই এক সমস্যায় ফাঁসলাম, এখানে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। এবার হয়তো আর্মি অফিসাররা আসবে, তারপর এটা সরবে। কাকা এই একটা দা নিয়ে এসে তার স্কুটিতেই ছিল, সেটা দিয়ে এখন এই ডালগুলো কাটছে। তো এই যে এখানে গাছ যে পড়েছিল তাতে আর্মি অফিসাররা এসেছিলেন, এনারা এসে গাছ টাছগুলো আরও কেটে সাইড করলেন, আর লোকালসরাও অনেক হেল্প করেছে। দেখছিলে সমতলের চা বাগান, এবার দেখো পাহাড়ের গায়ে যে চা বাগান আছে। এই নিচটাতেও চা বাগান আছে, আর এই ওপরটাতেও আছে। Know that I'll give you love you'll never want to share tonight. If the world isn't working the way that we found it when we were too young. দেখো এই নিচে সাজানো চা বাগানগুলো। এই হলো টিংলিং ভিউ পয়েন্ট। তবে আমাদেরকে এখনো অনেকটা পথ যেতে হবে। এর ওপরে হচ্ছে মিরিক। আমাদেরকে এখন অনেকটা পথ যেতে হবে। এই হলো আই লাভ মিরিক।
ওখানে নতুন এক ধরনের ফুল ছিল, ওগুলো কী ফুল ঠিক জানি না, এরকম না মানে চোঙের মতো, মানে মুখটা মানে ফুলটা চোঙের মতো। এই সমস্যা, আমি ওইদিকে কথা বলতে গিয়ে বাইকের গিয়ার মিস করে গেছি, আর একটু হলে যদি বাইকটা ওখানে থামতো আমি তো উল্টাতাম শিওর। নেহাত বাইকটা মোমেন্টাম হারায়নি তাই। যাই হোক, আমার ঘোরাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। দার্জিলিংয়ের অর্ধেক পয়েন্ট আমি কভার করে নিয়েছি, শুধু আমার মাথায় ছিট আছে তাই আমি মিরিক লেকটা গেলাম না। ওখানে জাস্ট 2 মিনিট দাঁড়ালে মিরিক লেকটা চলে যেতে পারতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, হবে একদিন। এখানে আমি ছাঙ্গু লেক দেখে নিয়েছি, ওখানে মিরিক লেক কী বড় ব্যাপার। এই এসে গেছি পশুপতি। এখানে এবার গিয়ে ভানসার করাতে হবে, ওখান থেকে আরও সোজা গিয়ে নেপাল ঢুকে ভানসারটা করতে হবে। কত টুরিস্ট এখানে। পশুপতি ফটক। চলো, ওয়েলকাম টু নেপাল। নেপালে এন্ট্রি করে নিয়েছি, ভানসার বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এর একটা নতুন নিয়ম করেছে, রোড ট্যাক্স বা রোড পারমিট এরকম কিছু একটা বানাতে হবে, যেটা হচ্ছে 1.5 কিলোমিটার নিচে। মানে নতুন না পুরনো জানি না, মোট কথা ওখানে সেটা হয়নি, সেটা হচ্ছে আরও নিচে 1.5 কিলোমিটার পরে। ও তোমাকে একটা কথা বলে রাখি, আমি তোমাকে আমার আরসিটা দেখাবো, ঠিক আছে? এমনি যেটা হচ্ছে ওই কী যেন বেশ মোটর ভেহিকেল পরিবহনের যেটা সাইট থেকে পাওয়া যায় না, যে ফর্ম 23 যেটা ডাউনলোড করতে হয় মানে পাওয়া যায়, আমার আরসিটা হচ্ছে ওরকম, ঠিক আছে? ওটা আমাকে শোরুম থেকেই দিয়েছিল, তো সেটা নিয়েই আমি সিকিম টিকিম ঘুরেছি, আমার কোনো দিন কোনো প্রবলেম হয়নি। কিন্তু নেপালে এখানে ভানসার অফিসে বলল যে ওটা চলবে না, ওতে কোনো গভর্নমেন্টের স্ট্যাম্প নেই, আমি কি করে মানবো যে তোমার এটা অরিজিনাল? তো তারা প্রথমে কিছুতেই করছিল না, তারপর অনেক অনেক রিকোয়েস্ট করেছি, ঠিক আছে? জায়গাটা একটু ফাঁকা হতে সে বলল যে দেখো 5 দিনের ভানসার হচ্ছে 800 টাকা পড়বে, আর ওরা বললো যে একটা রিক্স চার্জ, যেটা মানে টোটাল মিলিয়ে 1,500 টাকা। ও আমি তাদেরকে বললাম, আমি বুঝতে পারছিলাম যে অ্যাকচুয়ালি তারা এটা ঘুষ নিতে চাইছে, কোনো রকম মানে কোনো রিক্স চার্জ এরকম কিচ্ছু না। তো তাকে রিকোয়েস্ট করলাম, সে বললো যে না হবে না, ফিরিয়ে দিচ্ছিল। তো আমি দেখলাম যে যদি এখন মানে দুম করে রিজেক্ট করে দিই, আর সে যদি না মানতে চায় তো আরও কপাল পুড়বে। মানে এতটা যে খাটনি, এই যে আমি 12-14 ঘন্টা 13 ঘন্টা জেগে বাইক চালাচ্ছি, এটা পুরো বৃথা হয়ে যাবে আমার। তাই জন্য আমি আর কোনো রকম কথা না বাড়িয়ে তাকে 1,500 টাকা দিলাম। দেখলাম 1000 টাকার পারমিটটা করেছে আর 500 টাকা তারা ঘুষ নিয়েছে, পরিষ্কার কথা। ঠিক আছে, কিছু করার নেই, চলো। ওকে, কারেন্সি এক্সচেঞ্জের ব্যাপারে তোমাকে এবার একটা কথা বলে রাখি, এদের এখান থেকে কারেন্সি নেওয়ার সময় যেমন কাটে না, ঠিক আছে, মানে কোনো এক্সট্রা চার্জ সেটা কাটে না, বাট তুমি যখন নেপালি থেকে আবার ইন্ডিয়ান কারেন্সিতে যদি কিছু এক্সচেঞ্জ করাও, তো সেক্ষেত্রে ওরা 1000-এ 15 টাকা করে কেটে নেবে। তো খাওয়া দাওয়া সব ডান, এখন আমি পুরো টান, এবার বেরোবো। কোথায় যাব এখন? আগে হচ্ছে সিম কার্ড কিনতে হবে। আমার কপাল ভালো যে আমি অফলাইন ম্যাপটা ডাউনলোড করে রেখেছি, আগে সিম কার্ড কিনতে হবে, তারপর যাব মাই পোখরি। তো এবার তোমাদেরকে কিছু আপডেট দিই, যেটা তোমাকে বলছিলাম যে
একটা রোড ট্যাক্স বানাতে হবে। তো সেটা হচ্ছে এই ওপরে যে বাজারটা, মানে তুমি যেমন ভানসার বানাচ্ছ, ভানসার বানিয়ে আরও মোটামুটি 1-1.5 কিলোমিটার আসার পর একটা বাজার পড়বে, ঠিক আছে? ওই বাজারটা শেষ হলে তারপর এই জায়গাটা, এরকম একটা জায়গা পড়বে। তো ওই অফিসটা দিয়ে হচ্ছে এই যে নিচে নীল সাদা, এই অফিসটা দিয়ে একটা হচ্ছে রোড পারমিট বানাতে হয়। আমি সেগুলো সবই ছবি তুলে তোমাদেরকে শেয়ার করে দেবো, যাতে তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে? The wolf, she cries at night. A breath had born in the black wind where the shadows lie. Deep inside despair. টোটাল ব্যাপারটা সামারাইজ করে বলে দিই। দেখো, পশুপতি ফটক দিয়ে ঢুকলে প্রথমেই হচ্ছে গাড়িটা, মানে বাইকটা পার্ক করে ডিএল আর আরসি, ডিএল আর আরসি বার করে তোমাকে হচ্ছে ওখানে 4খানা জায়গা আছে, 4খানা অফিস আছে, ঠিক আছে? প্রথমে হচ্ছে ইন্ডিয়ান অফিসে ডিএল আর আরসিটা এন্ট্রি করতে হবে, ঠিক আছে? এটা হলো এন্ট্রি। তারপর সেম জিনিস নেপাল অফিসে এন্ট্রি করতে হবে। তারপর তোমাকে আসতে হবে, তারপর তার পাশেই আবার ইন্ডিয়ান কাস্টমসে এন্ট্রি করতে হবে, আবার তার পাশে নেপাল কাস্টমে এন্ট্রি করতে হবে। ব্যাস, এটা হলো এন্ট্রি। তারপর তোমাকে ওখান থেকে একটুখানি এগিয়ে আসতে হবে, 100 মিটার মতো, 100-200 মিটার মতো এগিয়ে আসতে হবে। আসার পরই ওখানে আছে ভানসার অফিস। এবার ভানসার অফিসের গল্পটা হচ্ছে, আমার কাছে ফর্ম 23 যেটা, সেটা ল্যামিনেট করা, ঠিক আছে? কোনো স্ট্যাম্প নেই। ওকে, এটা ফিক্কাল, এখনই কথা কেটে বলছি, এটা ফিক্কাল। এখানে হচ্ছে কোথাও না কোথাও একটা সিম পাওয়া যায়, ঠিক আছে? এটা কোনো গ্যারেন্টি নেই যে পাবেই, ঠিক আছে? এবার যেখানে আমি যেটা বলছিলাম সেটা বলি। ওখানে হচ্ছে আমার যেহেতু মানে কোনো গভর্নমেন্টের স্ট্যাম্প নেই, জাস্ট একটা ফর্ম 23 আমাকে বার করে দিয়ে দিয়েছে রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে, ইস্ট ইন্ডিয়া এগুলো। তো সেই কারণে আমাকে প্রথমে তো বলছিল যে হবেই না। তো এবার দেখো, আমি প্রায় 14 ঘন্টা, ঠিক আছে, 14 ঘন্টা আমি বাইক চালিয়ে কলকাতা থেকে এক টানা এসছি নেপাল। এই যে খাটনি না, আমি তেলের পয়সা তো ছেড়ে দিলাম, তেলের পয়সাটা কোনো ব্যাপারই না। আমি বাইক নিয়ে ঘুরতে যাই, তেলের পয়সাটা মাথায় রাখলে হয় না অত। হ্যাঁ, তবে ঘোরার সময় মাইলেজটা দরকার। তো এবার দেখো, ওরা যদি রিজেক্ট করেই দিত না টোটালি, তাহলে পরে মানে আমি এই যে 14 ঘন্টা বাইকটা যে চালিয়ে এসেছি এক টানা, জাস্ট পেট্রোল পাম্পে রেস্ট নিয়েছি, আর একটা কি দুটো জায়গায় আমি চা খেতে দাঁড়িয়েছি জাস্ট। তো বুঝতেই পারছো কতটা টাফ এভাবে এসছি। তো আমার এই খাটনিটা না পুরো বৃথা হয়ে যেত। তো তারপর খানিকক্ষণ বাদে জায়গাটা ফাঁকা হতে আমাকে ওখানে অফিসার বললো যে দেখো, ভানসার বানাতে তো 800 টাকা পড়বে, আর রিস্ক ম্যানেজমেন্ট চার্জ এক্সট্রা লাগবে। এবার ওই রিস্ক ম্যানেজমেন্ট চার্জ বলতে আমি ব্যাপারটা বুঝে গেছি যে ও ঘুষের কথা বলছে। আচ্ছা ঠিক আছে, তো সেটা নিয়ে টোটাল 1500 টাকা নিয়েছে। দেখলাম 1000 টাকার চালান পেয়েছি আর 500 টাকার পাইনি। আমি আর কোনো তর্ক করতে যাইনি ওদের সাথে, আমি আমার ঘোড়াটা মাটি করতে চাই না। 500 টাকা এক্সট্রা গেছে, ঠিক আছে। এবার হচ্ছে তাহলে ভানসার করতে হলে তোমরা আগে থেকে মানে যার আমার মতো কেস হয়ে আছে তারা অ্যাপ্লাই করে লাইসেন্সটা করিয়ে নাও, না হলে এরকম মানে অনেক কিছু জায়গায় এরকমভাবে তোমাদের হ্যারাস হতে হবে। মেনলি দেখো, পয়সা যাওয়াটাও একটা ব্যাপার। অনেকের এরকম মানে
বেশি বাজেট থাকে না, তারা মোটামুটি টায়ে টায়ে করে, তো তাদের ক্ষেত্রে তো খুবই সমস্যার। কিংবা ধরো একটা গ্রুপের সাথে যদি আসো তখন তো হয়তো তোমাদেরটা ছাড়বেই না, কিংবা আরও বেশি টাকা চেয়ে বসবে। তো সেই জন্য বলছি যে তোমাদের যতটা যা দরকার সেই অনুযায়ী, তোমাদের যাদের এরকম লাইসেন্স ঠিকমতো নেই তারা করিয়ে নাও লাইসেন্সটা। এটা স্করপিও পিক আপ 4x4, তো তারা লাইসেন্সটা করিয়ে নাও। মোটর ভেহিকেলস থেকে যদি ডাইরেক্ট নাও করে তাও বলবো যে তুমি মোটর ট্রেনিং স্কুল দিয়ে করিয়ে নাও, যা পয়সা নেই করিয়ে নাও। হ্যারাসমেন্টটা হতে হবে না, আজকে এটা আমাকে হতে হলো। ফেরার পথে তোমরা কিন্তু ফেরার পথে বলছি, যাওয়ার পথে তোমরা কিন্তু এইগুলোতেও কি বলবো, এই বাজারেও সিম কার্ড পেয়ে যাবে। আমার মতো বোকামোটা করো না। আসলে আমি তো ফার্স্ট টাইমই এসছি এদিক দিয়ে, আমি জানতামও না। তো আমি আপাতত যে কটা ব্লগ দেখেছি তাতে এতটা ডিটেল রিভিউ ডিটেল তো কেউ দেয়নি। এই যে এই বাজার দেখছো, এই বাজারে পেয়ে যাবে। আমি একটা দোকান দেখেছি, তখনও আমি ক্যামেরাটা অন করতে পারিনি, ঠিক আছে? তো এখানে পেয়ে যাবে, অনেক বড় বাজার। একটা দোকান তো আমি দেখেইছি, শিওর দেখেই বলছি যে এখানে তোমরা পেয়ে যাবে। তো ওখানে যদি আমার থেকে বেশি নিয়েও থাকে, এখানে যেহেতু অনেকগুলো পরপর দোকান আছে, তো এখানে বেশি নিতে পারবে না। কারণ তোমার একটা দোকানের রেট স্যাটিসফাই না পেলে তুমি অন্য দোকানে দেখে নিও। এখানে আমি সিম কার্ডটার ব্যাপারে বলে রাখি ডিটেলসটা। 350 টাকা রিচার্জের জন্য নিয়েছে, 100 টাকা সিমের দাম বলে নিয়েছে। 350 টাকা রিচার্জটা হয়েছে, সেটার মেসেজও ঢুকেছে। এবার এখানে যেটা বললো যে প্যাক সিস্টেমটা হচ্ছে 28 দিনে আনলিমিটেড ডেটা, 4G ডেটা। এই হলো সিমের ব্যাপার। আর ডকুমেন্ট হচ্ছে আধার কার্ড লাগবে, ব্যাস, আধার কার্ড হলেই হয়ে যাবে। হ্যাঁ, হালকা হালকা অফ রোড। এলাম কি ক্রস করে গেলাম মনে হয়, কি জানি। বাহ, এলাম ঢোকার বেশ খানিকটা আগে থেকেই এই রকম রাস্তা শুরু। এই রাস্তাটিতে আমি অপেক্ষা করছিলাম। জাস্ট গাড়িটা ফার্স্ট গিয়ারে দাও, উঠে দাঁড়িয়ে পড়ো, এবার স্লোলি 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 টেনে চলো। সামনে আবার বেন্ডটা দেখেছো? আহা, এখান দিয়ে চালানোর জন্যই তো আমি হিমালয়ানটা কিনেছি, এতদিনে বুঝছি। বিবলান্তে বাজার ক্রস করলাম, আর একটু বাদেই একটা অফরোড দিয়ে মাইপোখরির দিকে চলে যাব। এই টার্নিংটা এর পরে। এই যে এটা মাইপোখরি চলে যাচ্ছে। আর এই গুগল ম্যাপ কিন্তু মাইপোখরি অবধি শেষ, তারপর আর নেই গুগল ম্যাপ। গুগল ম্যাপ আমাদের সাথ ছেড়ে দেবে। এবার দেখতে হবে ফোনের টাওয়ারটা কত দূর থাকে। I
2-3 বছর আগের ভিডিও দেখবে আর আমার ভিডিওটা দেখবে, রাস্তাটা কি ছিল আর কি করেছে। এইগুলো কি ফুল, কলসপত্রী নাকি জানি না। সত্যি মাইরি, রাস্তাটা যে কি ছিল আর কি করেছে। ও এগুলো তো আগে রাস্তাই ছিল না। বাড়ি থেকে 695 কিলোমিটারের পর থেকে এরকম রাস্তা পুরো, ঠিক আছে। এবার আমাকে ওটা আমি পরে যখন ভিডিওটা এডিট করতে বসবো তখন হিসাব করে দেখে আমি বলে দেবো যে মানে মাইপোখরি থেকে কতটা আগে থেকে কতটা দূর থেকে এরকম রাস্তা। চলে এলাম মাইপোখরি। अब इधर स्टे देखना पड़ेगा। इधर ही रास्ता है भाई, देखना पड़ेगा। এখানে কথা বললাম, এখানে বললো 24 किलोमीटर और बाकी है वो पहुँचने में 3-3.5 घंटा, मतलब 4 से 4:30 बजे था। হিন্দি কেন বলছি। 24 কিলোমিটার দূরে এখান থেকে সান্দাকফু। এটা তো সান্দাকফু বলে না, এটা সান্দাকপুর বলে। যাই হোক, সান্দাকপুর হচ্ছে 24 কিলোমিটার দূরে, সেটা পৌঁছতে 3-3.5 ঘন্টা। এই চলেই যাই, এটা এসি। আর আর বেরিয়ে আর একটা কারণ হচ্ছে ভাই এদের এখানে থাকার ব্যবস্থা নেই। থাকতে হলে আর একটু আগে যেতে হবে। যে মাইভঞ্জন না তো মানেভঞ্জন না, এটুকুনি ডেফিনেটলি কেউ অন্য কিছু একটা বললো। তো সেখানে থাকার জায়গা আছে, আমি আপাতত সেখানে যাই। চলো ভাই চলো। সামনে রাস্তাটা স্টিফনেসটা দেখো শুধু ভাই, উঠবো কি করে? উঠতে তো হবে, কিছু করার নেই। দিয়ে যাই। বৃষ্টি চালু। জায়গা দেখতে পাচ্ছি, বাড়িঘর তো আছে, থাকতে পারবে কিনা জানি না। অনেক বাড়িঘর আছে। भाई संदकपुर का यही रास्ता, कितना टाइम लगेगा इधर से? आवाज
संदकपुर इधर से ही संदकपुर सीधा यही रास्ता ना ओके এখানটা কোন দিকে একটু এটা কি হচ্ছে এই রাস্তাটা মোটামুটি 1 কিলোমিটারের উপর ধরেই আমি কিন্তু রাস্তা ভালো রাস্তা পেয়েছি ঠিক আছে ওই জন্য রাস্তাই ছিল না রাস্তাই না ভালো রাস্তা কোথায় রাস্তা দেখতে পাচ্ছ ভাই কেউ রাস্তা দেখতে পেলে একটু খোঁজ দিও আমাকে আমি রাস্তা দিকে যাবো হ্যাঁ রে কেউ রাস্তা দেখতে পেলে প্লিজ আমাকে খোঁজ দিও ওরে বাবা রে কি বড় কি যেন খাদ আমি হিন্দি টার্ম বলতে যাচ্ছিলাম খাই তারপর বাংলা পক্ষ আমার ভিডিওতে স্ট্রাইক মারবে বাঙালি হয়ে কেন হিন্দি কথা বলেছি যাই হোক চলো সেই অফরোড টেরেন আই গট এ অফরোড টেরেন এগেন এই অফরোডের প্রতি ভালোবাসা আছে বলেই তো আমি এসছি এখানে কবে দিয়ে হলো আমি নিজেও জানি না হয়েছে অফরোডের প্রতি ভালোবাসা এসে গেছে রাস্তা দিয়ে তো সবাই চালায় আমি রাস্তা তৈরি করতে করতে যাবো ওরে বাবা রে একটু বেশি বলে ফেলছি মনে হচ্ছে আচ্ছা পুরো রাস্তাটা এরকম চলো এর থেকে টাফ জায়গা থাকলে আমি আবার ভিডিও করবো টাফ ওয়ান ডান দিকে খাত বাঁ দিকে জল মাঝখান থেকে আমি চলে যাই উফ চলো এটা কোথায় এলাম এখানে আবার জিজ্ঞেস করি এটাই সন্দাকপুর রাস্তা তো ভাই লোকজন আচ্ছা লোকজন সামনে থাকবে বাড়ি আছে অনেক আরে বাবারি সেম সেম আবার আবার ডান দিকে খাত বাঁ দিকে জল মাঝখান থেকে আমি চলে যাই গিয়ারটা ডাউন করে নিই দেখো দুদিকে আমি পা ফেলে ঠিক আছে এখানে কিন্তু আমি দুদিকে পা ফেলে বেরিয়েছি এখানে তুমি ড্রাইভিং টেস্ট দিতে আসোনি যে দুদিকে পা ফেলে দিলে মানে ফেল করিয়ে দেবে নিজের জীবনের ব্যাপার তুমি দুদিকে পা ফেলে যেতেই পারো আহা একটা কথা বলে রাখি মাইপকরি থেকে আমি 1:13 সময় বেরিয়েছি ঠিক আছে আর এখন বাজে 1:22 ওখানে যতদূর সম্ভব 704 কিলোমিটার ছিল না 700 কত বেশ ছিল যাই হোক চলো এখন 1:23 বাজে 10 মিনিট হয়েছে 10 মিনিটে 3 কিলোমিটার এলাম ঠিক আছে সামনে এটা কি ব্রিজ গীতং না বড়ি খোলা সেটা আমি বুঝতে পারছি না যাই হোক মোট কথা আমরা এই ব্রিজটা দিয়ে ওপারে চলে যাব আবার ওপার থেকে ওই রাস্তা দিয়ে উঠবো কিন্তু শোনা গীতং খোলা এটা গীতং চলো লেটস গো রাস্তাটা দেখিয়ে দিই জানি না কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে এটা স্টিফনেসটা বাট এই স্টিফনেসটা আর এই অফরোডটাই তো আমাকে থ্রিল দিচ্ছে যা ঘুম
ছিল সব কেড়ে নিল এই স্টিফনেস, এই অফ রোড। লোকের মুখে শোনা হিসাবে আর 15 কিলোমিটার বাকি। চলো, এই শুরু হলো পাথরের রাস্তা। এই জায়গার নাম কি? জায়গার নাম জানি না। ওই টু সন্দকপুর সিধা লিখা है। আচ্ছা, আমি এদিকটা দিয়ে না হালকা 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 করে যাব। অ্যাকচুয়ালি না, প্রেজেন্স অফ মাইন্ড ভালো থাকলে, সেটা ঠিকঠাক মতো ব্যবহার করলে, মানে দেখো টাফ তো আছে ভাই, পরিষ্কার কথা টাফ, বাট প্রেজেন্স অফ মাইন্ড ঠিক থাকলে তুমি মানে কি বলবো, একটু সাবধানতা অবলম্বন করে চলে যেতে পারবে। কি এটা? ওকে, সান্দাকপুর এই দিক দিয়ে, ঠিক আছে। পুরো রাস্তাটার কি ভিডিও করব আমি। দেখো, যেমন এই জায়গাগুলি এতটা জায়গা ফাঁকা আছে, আমি কেন মাঝখান দিয়ে যেতে যাব, তাই না? এইবার এইখানটাই হচ্ছে, এই যে দুপা যেমন আমি নিচে ফেলে দিয়েছি, মানে যাতে এদিক ওদিক টাল খেলে আমি সামলে নিতে পারি। এই যে জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি ভালো রাস্তা মতো আছে, যেখানে আমার ফাঁসার চান্স নেই, আমি সেখান দিয়ে যাব। দেখো এই সব জায়গাগুলো মোটামুটি রেডি থাকি। আর এখানে ব্যাপারটা হচ্ছে, এইটাই হচ্ছে টাফ ব্যাপার হয়ে গেল। মোমেন্টাম আমি হারিয়ে ফেলেছি। শেট, আমার এখানে দাঁড়ানোটা একদম উচিত হয়নি। চলো, ঠিক আছে। এই আমি নিজে দিয়ে ব্যাপারটা ওই জায়গাটা টাফ করে ফেললাম। ঠিক আছে, চলো। তোমার নিজেকে বুঝে বুঝে আসতে হবে, তোমার যেটা সুটেবল মনে হবে তুমি সেখান দিয়ে যাও, কেউ বারণ করেনি। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় তোমার সুটেবল যেটা মনে হবে সেইখান দিয়ে যাও তুমি। সামনে বাড়ি খোলা এসে গেছি। উফ, এরপর কালীপুখরি। বাড়ি খোলার অবস্থা দেখেছো? ব্রিজের মাঝখানে কত, উফ। আর একটু হলে উল্টাচ্ছিলাম। উফ, বৃষ্টিটাও বেশ জোরে নামলো। একটু জিজ্ঞেস করি, সন্দকপুর ইধার সে? সামনে রাস্তাটা দেখো, এই নিচু হয়ে চলে যাচ্ছে, এই উঠছে আবার। বিউটিটা দেখো শুধু ওপরে, আহা, মেঘগুলো যাচ্ছে গা দিয়ে পুরো পাহাড়টার। এখনো আধ ঘন্টা বাদে কালীপুখরি। বাপ রে বাপ, কালীপুখরি আসতেই এই অবস্থা হচ্ছে, তাহলে সান্দাকপুর যেতে কী অবস্থা হবে। নাও ফাইনালি
माई बाइक क्रैश्ड हेयर। अब तो किसी लोकल का ज़रूरत है।